একদিন সকালে ফারহানা তার স্বামী রায়হানকে বলল যে সে যেন আহমাদের ব্যাপারে একদম না ঢোকে, কোথাও এমন যেন না হয় যে পরে তাদেরকেই আফসোস করতে হয়। ফারহানার কথা শুনে রায়হান অদ্ভুত রকম মুখ করে বসে রইল। বলল, ফারহানা, তুমি কি চাও যে আমি আমার বন্ধুকে এই কঠিন সময় একা ছেড়ে দিই? তুমি জানো তার উপর আমার কত ঋণ রয়েছে। এই যে তুমি এই ঘরে এত আরামে বসে আছো, এটাও তারই দয়ার ফসল। যদি এই মুহূর্তে সে তার শ্যালকের কাছে আমার সুপারিশ না করত, তাহলে আজ আমি রাস্তায় কাঁদতাম আর আমার কোনো চাকরি থাকত না। রায়হান তার স্ত্রীর কথার জবাবে এক লম্বা বক্তৃতা করে ফেলল। ফারহানা বলল, রায়হান, আপনি যা বলছেন তা ঠিক আছে, সেটা সত্যি, আমি মানি আপনার বন্ধু আপনাকে অনেক সাহায্য করেছে, কিন্তু আমাদের এই ব্যাপারে না ঢোকাই উচিত। এটা তাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়, তাদের নিজেদেরই এর সমাধান করা উচিত। ফারহানার দৃঢ় সুরে রায়হানের মুখে রাগের রেখা ফুটে উঠল। বলল, ফারহানা, আমি তোমার কাছ থেকে এমন স্বার্থপরতা একদম আশা করিনি। তবু আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি যে আমি আমার বন্ধুকে এভাবে একা ছাড়তে পারি না। যদি তোমার মেনে না নাও তাহলে ঠিক আছে, আজ থেকে তোমার আর আমার মধ্যে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্কটা শেষ হয়ে যাবে। রায়হানের এই কথা শুনে ফারহানার চোখে জল চলে এলো। তারা স্বামী স্ত্রী হওয়ার পাশাপাশি খুব ভালো বন্ধুও ছিল, আর ঠিক এই বন্ধুত্বের জন্যই তাদের সম্পর্ক এত মধুর ছিল। যখন স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকে, তখন সম্পর্কটা আরও সুন্দরভাবে নিবেড়ে ওঠে। ফারহানা বলল, রায়হান, আমার এমন মানে ছিল না, আমি শুধু এটাই বলতে চেয়েছি যে আপনি যে কোনো পদক্ষেপ নেবেন ভেবেচিন্তে নেবেন, কোথাও যেন কালকে আমাদের উপর কোনো বিপদ না আসে। ফারহানা তার স্বামীর হাতে হাত রেখে তাকে বোঝাতে চাইল, কিন্তু রায়হান রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ফারহানা বেচারি মুখ নিচু করে বসে রইল। কে জানে রায়হানের কি হয়ে যাচ্ছিল। সেদিন দুপুরের ঘটনা ছিল যে তাদের বন্ধু আহমাদ রাগের মাথায় তার স্ত্রী সামিয়াকে তালাক দিয়ে দিয়েছে। এখন সে রায়হানের কাছে সাহায্য চাইছে। রায়হান কিভাবে তার সাহায্য করতে পারে? ফারহানার পক্ষে কিভাবে মেনে নেওয়া সম্ভব যে তার স্বামী অন্য কোনো মহিলার সাথে বিয়ে করে নেবে? যদিও কয়েকদিনের জন্যেই হোক, তবু এটা তার একদম মেনে নেওয়ার মতো ছিল না। সন্ধে নামতে না নামতেই ফারহানা ভাবল যে সে রান্না করে ফেলবে। যখন সে ঘর থেকে বের হল, তখন রায়হান কোথাও ছিল না, আর তার ছোট মেয়ে আরিশার কান্নার আওয়াজ আসছিল। সম্ভবত সে জেগে উঠেছে। ফারহানা রান্না করার বদলে ঘরে গিয়ে দেখল যে তার মেয়ে জেগে গেছে এবং ক্ষুধার জন্য কাঁদছে। তার বয়স মাত্র 6 মাস ছিল, আর রায়হান ফারহানার বিয়ে হয়েছে মাত্র 2 বছর। ফারহানা আরিশাকে কোলে নিয়ে বাইরে এলো। রান্নাঘরে গিয়ে তার জন্য ফিডার তৈরি করতে লাগল। দুধ খাওয়ানোর পর আরিশা শান্ত হয়ে গেল। ফারহানা তাকে খাটে শুইয়ে বারান্দায় চারপাইয়ে রেখে দিল এবং নিজে আবার রান্নাঘরে ফিরে এলো। সে রান্না করছিল, কিন্তু তার মন পড়েছিল রায়হানের উপরই। তাকে মনে হচ্ছিল যে হয়তো সে তার উপর রাগ করে চলে গেছে। সে তার রাগ একদম সহ্য করতে চায় না। তার কাছে এটা মেনে নেওয়া যায় না যে কোনো অন্য কারণে তাদের দুজনের মধ্যে এমন কিছু হোক যাতে তাদের সম্পর্ক খারাপ হয়ে যায়। কিন্তু রায়হান তো তার বন্ধু আহমাদকে সাহায্য করার জন্য একদম তৈরি ছিল। তাহলে ফারহানা আর কি করতে পারে? তবে একটা বিষয় ছিল যে ফারহানার অনুমতি ছাড়া সেই পদক্ষেপ নিতে পারবে না। তাই বারবার তার কাছে জিজ্ঞাসা করছিল। এখনও পর্যন্ত ফারহানা হ্যাঁ বলেনি, কিন্তু এখন সে ভাবছিল যে এই বিষয়ে কারো সাথে পরামর্শ করা দরকার। ফারহানা ভাবল যে সে তার বান্ধবী নাজমাকে ফোন করবে। নাজমা সবসময় তার সাহায্য করত এবং সে একজন আলিমা ছিল, তাই সে ঠিক করল যে তার কাছেই জিজ্ঞাসা করবে। কিন্তু এখন তার কাছে একদম সময় ছিল না। সে রায়হান বাড়ি ফেরার আগেই রান্না শেষ করতে চাইছিল এবং তার মেয়ে আরিশাও কিছুক্ষণ পর আবার জেগে যাবে। সে তাড়াতাড়ি রান্না করতে লাগল। আলু ভাজি বানালো এবং রুটিও বানিয়ে ফেলল। কিন্তু এখনও রায়হান ফেরেনি। রাত 8টা বেজে গেছে। আরিশা আবার জেগে উঠেছে। ফারহানা তাকে কোলে নিয়ে আঙিনায় হাঁটছিল। গরম বাড়ছিল এবং সে ভাবছিল যে চারপাইগুলো বাইরেই বের করে দেবে। সেদিন ঘরের ভিতর একদম ভালো লাগছিল না। হঠাৎ দরজায় টোকা পড়ল। রায়হান চলে যাওয়ার পর ফারহানা দরজা বন্ধ করে দিয়েছিল। দরজা খুলতেই দেখল রায়হান তার বাইকে দাঁড়িয়ে আছে। তার মুখে এখনও বিষণ্ণতা ছিল। ফারহানা তাকে সালাম দিল, কিন্তু সে সালামের জবাবও দিল না এবং ঘরে ঢুকে গেল। ফারহানার মুখ কালো হয়ে গেল। আজ পর্যন্ত সে তার সাথে এমন কখনো করেনি এবং আজ অন্য কারো জন্য তার সাথে এমন আচরণ করছে। রায়হান গিয়ে চারপাইয়ে বসে পড়ল। ফারহানা বলল, রায়হান, আপনি আমার সাথে ভালো করছেন না। আখির কেন আমরা অন্যদের বিষয় নিজেদের মাথায় তুলে নেব? তাদের নিজস্ব জীবন, আমাদের নিজস্ব।
আমাদের কারও বিষয়ে না ঢোকাই উচিত। ফারহানা বলতেই রায়হান মাথা চেপে ধরে বসে পড়ল। বলল, ফারহানা, তোমার কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। ভেবেছিলাম তুমি এতক্ষণ একা ঘরে কাটিয়েছ, তাই তোমার চিন্তা বদলে গেছে। কিন্তু তোমার সুঁই তো সেখানেই আটকে আছে। এই বলে রায়হান চারপাই থেকে উঠে ভিতরে চলে গেল। ফারহানার চোখে আবার জল চলে এলো। সে দুপট্টার আঁচল দিয়ে চোখের জল মুছে ফেলল এবং মোবাইল নিয়ে রান্নাঘরে চলে এলো। সে তার মেয়েকে আঙিনায় শুইয়ে দিয়েছিল এবং পাখাও চালিয়ে দিয়েছিল। ফারহানা রান্নাঘরে এসে তার বান্ধবী নাজমাকে ফোন করতে লাগল, কিন্তু সে ফোন ধরছে না। ফারহানার চিন্তা বাড়তে লাগল। সে নাজমার পরামর্শ ছাড়া এত বড় সিদ্ধান্ত নিতে চায় না। তার মনে হচ্ছিল যেন এটা কোনো ভুল কাজ। সে রান্নাঘর গুছিয়ে কমরে চলে এলো। রায়হান বলল, আমি তো চাই আজ আমরা বাইরেই ঘুমাই। দেখো না কত গরম হচ্ছে ভেতরে। ফারহানা বলতেই রায়হান তাকে গভীর দৃষ্টিতে দেখতে লাগল। বলল, আচ্ছা তো ভালোই, আজ হঠাৎ বাইরে ঘুমাতে বলছো? আগে তো তোমার বাইরে ঘুমানো একদম পছন্দ ছিল না, আর এসি তো চলছে, তাহলে বাইরে ঘুমানোর কথা কেন বলছো? রায়হান বলতেই ফারহানা অবাক হয়ে গেল। আজ পর্যন্ত সে তার কোনো কথায় এভাবে আপত্তি তোলেনি, এবং আজ তার কথায় আপত্তি তুলছে। তাদের দুজনের মধ্যে খুব ভালোবাসা ছিল, কিন্তু এখন অন্য কারণে তাদের ভালোবাসা কুরবানির পশু হতে চলেছে। ফারহানা বলল, রায়হান, আমার মনে হয় আজ এসি থাকা সত্ত্বেও গরম লাগবে, তাই আমি চারপাই বাইরে বের করে রেখেছি। যদি আপনার ভালো না লাগে তাহলে ভেতরে ঘুমাই। ফারহানা বলতেই সে মুচকি হেসে তার দিকে তাকাল। বলল, ফারহানা, আমি সবসময় তোমার কাছ থেকে এই আনুগত্য চাই, কিন্তু আমার বন্ধুর ব্যাপারে তোমার কি হয়ে গেল কে জানে? বেচারা কত বড় বিপদে পড়েছে। তার স্ত্রী এখনও তার ঘরে আছে, তারা আলাদা আলাদা ঘরে থাকে। তার স্ত্রীও তাকে ছেড়ে যেতে চায় না, আর সেও তার স্ত্রীকে এভাবে ছাড়তে চায় না। রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছে। সে খুব বিপদে আছে। তাহলে আমি কি তার সাহায্যও করব না? রায়হান প্রশ্নবোধক দৃষ্টিতে ফারহানার দিকে তাকিয়ে বলল। তখন সে তার পাশে বিছানায় বসে পড়ল। বলল, রায়হান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাই যে আগে এই বিষয়ে ভালো করে খোঁজখবর নেওয়া হোক। আমরা এভাবে এত বড় পদক্ষেপ নিতে পারি না, না? ফারহানা তার হাত স্পর্শ করতে করতে বলল। তখন সে তাকে আদর করে দেখতে লাগল। বলল, তোমার মানে কি? এতে কোনো দোষ হবে? আমি তো শুধু তার সাথে বিয়ে করব। সে আমার বন্ধুর স্ত্রী, আমার কাছে সম্মানের যোগ্য। আমি ২-৩ দিনের মধ্যেই তাকে তালাক দিয়ে দেব। আমার বন্ধুর সমস্যাও সমাধান হয়ে যাবে। সে আবার তার সাথে বিয়ে করে নেবে, হালালা হয়ে যাবে। আমার বন্ধুর সমস্যাও মিটে যাবে। তাহলে তোমার সমস্যা কি? রায়হান বলতেই ফারহানা চুপ করে বসে রইল। সে বুঝতে পারছিল না সে কি জবাব দেবে। বলল, রায়হান, আমি জানি না, আপনি আমাকে ১-২ দিন সময় দিন, আমি আপনাকে পরে বলবো যে এরপর কি করতে হবে। ফারহানা বলতেই সে চুপ করে গেল, কিন্তু সে জানত যে সে তার কথা মেনে নিয়েছে। সে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। ফারহানা আবার তার মেয়ে আরিশাকে আঙিনা থেকে তুলে ঘরে নিয়ে এলো। সে জানত যে রায়হানের বাইরে ঘুমানোর মুড নেই। সে এসি ফুল চালিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার ঘুম আসছিল না। দেখল রায়হান আর আরিশা দুজনেই ঘুমিয়ে পড়েছে। তার মাথা ফেটে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন এখন কিছু অদ্ভুত ঘটতে চলেছে, আর তার ওপর নাজমাও তার ফোন ধরছে না। সে ভাবল সকালে উঠে প্রথমেই নাজমাকে ফোন করবে এবং তার কাছে পরামর্শ নেবে। সকালে ফারহানার চোখ খুলল আরিশার কান্নায়। আরিশা ক্ষুধার জন্য কাঁদছিল। সে ছোট ছিল এবং বারবার ক্ষুধা লাগত। ফারহানা তাকে তুলে রান্নাঘরে এনে ফিডার তৈরি করতে লাগল। সে বারবার দুধ খেতে চাইত, যার জন্য ফারহানা ক্লান্ত হয়ে যেত। সে তো ঘুরঘুর করে থাকত, সারাদিন ঘরের কাজ করত, মেয়েকে সামলাত, আর এখন তো আরেকটা সমস্যা এসেছে যা সে সামলাতেই পারছে না। রায়হান সকালে নাশতা না করেই অফিস চলে গেল। সে তার বন্ধুর জন্য এত চিন্তিত ছিল যে বলল বন্ধুর বাড়ি হয়ে অফিস যাবে। ফারহানা তাকে থামাতে পারেনি। সে ঘরের কাজ শেষ করে মেয়েকে নিয়ে বাড়িতে তালা লাগিয়ে নাজমার বাড়ি পৌঁছে গেল। নাজমার বাড়ি ফারহানার বাড়ি থেকে খুব দূরে ছিল না। সে তাড়াতাড়ি পৌঁছে গেল। নাজমা তাকে দেখে খুব খুশি হল। নাজমার শরীরটা ভালো লাগছিল না, এবং ফারহানা বুঝে গেল যে হয়তো এই কারণেই সে তার ফোন ধরেনি। ফারহানা বলল, নাজমা, হয়তো তোমার শরীর ভালো লাগছে না? নাজমা কষ্ট করে বলল, কি বলবো, কয়েকদিন ধরে এত জ্বর যে উঠতেই পারছি না, আজ একটু উঠেছি। নাজমা বলতেই ফারহানার তার উপর খুব মায়া হল। নাজমার কোনো সন্তান ছিল না, এবং ফারহানার থেকে ৪ বছর আগে তার বিয়ে হয়েছে। সে তার ঘরে একা থাকত। তার স্বামী অন্য শহরে চাকরি করত, আর সে বেচারি একজন কাজের মেয়ের সাথে ঘরে থাকত। ফারহানা যে সবসময় অভিযোগ করত যে তার স্বামী তাকে সময় দেয় না, এখন তার বোঝা হল যে সে কতজন মহিলার চেয়ে ভাগ্যবান। ফারহানা নাজমার শরীর স্বাস্থ্য জিজ্ঞাসা করল এবং তারপর নিজের বিষয়ে এলো। বলল, নাজমা,
আমার তোমার সাথে একটা খুব জরুরি কথা ছিল। আমি একটা সমস্যা নিয়ে তোমার কাছে এসেছি। তুমি কি আমাকে পথ দেখাতে পারবে? ফারহানা খুব আদর করে বলতেই নাজমা মুচকি হাসল। বলল, ফারহানা, বলো, কি জিজ্ঞাসা করতে চাও? তখন ফারহানা সব খুলে বলতে লাগল, কিভাবে রায়হানের বন্ধু আহমাদ আর তার স্ত্রী সামিয়ার ঝামেলা হয়েছে, তালাক হয়ে গেছে এবং এখন তারা হালালা করাতে চায়। যেই ফারহানা হালালার কথা বলল, নাজমা তওবা ইস্তিগফার পড়তে লাগল। বলল, ফারহানা, তোমার মাথা ঠিক আছে তো? এই হালালা একদম ঠিক নয় এবং ইসলাম এটা থেকে নিষেধ করেছে। ইসলামে এর কোনো ধারণাই নেই। এটা মানুষের নিজের তৈরি করা। ইসলাম তো তালাকের কাজকেই খারাপ বলেছে। তাহলে কি করে মনে করো যে ইসলাম হালালার কাজকে সঠিক বলবে? হালালায় প্রথমে একজন মহিলার তালাক হয়, তারপর তার অন্য একজনের সাথে বিয়ে করানো হয় এবং ইচ্ছাকৃতভাবে তাকে তালাক দেওয়া হয়। তারপর সে আবার তার প্রথম স্বামীর সাথে বিয়ে করে, অর্থাৎ তৃতীয় বিয়ে। তুমি কি মনে করো যে ইসলামে এসব জায়েজ? ইসলাম তো এক তালাককেই খারাপ বলেছে। তাহলে এই কাজকে কিভাবে অনুমতি দিতে পারে? ইসলামে একজন মহিলার সাথে বিয়ে করো, তারপর ইচ্ছাকৃতভাবে তালাক দাও, এটা একদম খারাপ কাজ এবং হারাম। রায়হান ভাইকে বোঝাও, তাকে এটা একদম করা উচিত নয়। আগে তার বন্ধুকে ভাবা উচিত ছিল এবং তারপর তার স্ত্রীকে তালাক দেওয়া উচিত ছিল। নাজমা একটা লম্বা বক্তৃতা দিয়ে ফেলল। তার কথা শুনে ফারহানারও বোঝা হল যে তার মনে যে অদ্ভুত লাগছিল সেটা ঠিকই ছিল, কিন্তু বলল, নাজমা, আমার স্বামী তো জিদ ধরে বসেছে যে সে হালালা করে তার বন্ধুকে সাহায্য করবে। তাদের এই সম্পর্ক কি হারাম হয়ে যাবে? ফারহানা বলতেই নাজমা চুপ করে বসে রইল। বলল, ফারহানা, আমি তোমাকে এটা বলতে পারি না যে বিয়ের সম্পর্ক হারাম হয়ে যাবে, কিন্তু এটা ইসলামে একদম জায়েজ নয়। হালালা নামটা মানুষ নিজেরাই দিয়েছে। এর ইসলামে কোনো ধারণাই নেই। তাহলে আমি তোমাকে কি বলবো? নাজমা বলতেই তার কথা ফারহানার ভালোভাবে বুঝতে পারল। ফারহানা আর কিছুক্ষণ নাজমার বাড়িতে বসে রইল এবং তারপর আরিশাকে নিয়ে বাড়ি ফিরে এলো। দুপুরের সময় ছিল। সে নাজমার বাড়ি থেকে খেয়ে এসেছিল, আর রায়হান তো দুপুরে বাড়িতে খেতে আসে না। ফারহানার খুব চিন্তা হচ্ছিল। এখন তার মনে হচ্ছিল যে রায়হান আর তার মধ্যে খুব ঝগড়া হবে। সে জানত যে সে তার বন্ধুকে এই বিপদে একা ছাড়বে না এবং হালালা করে ছাড়বে। এখন তার বুঝতে পারছিল না যে সে তাকে কিভাবে বোঝাবে। সে নাজমাকে এটাও বলেছে যে যদি রায়হান না বোঝে তাহলে সে নিজে তাকে বোঝাবে, কিন্তু নাজমা বলছে যে সে কোনো গ্যার মাহারামের সাথে কথা বলে না। সে মাদ্রাসায় আলিমা হিসেবে বাচ্চাদের পড়ায় এবং তার স্বামী ছাড়া সবাইকে গ্যার মাহারাম মনে করে। সে খুব ভালো জীবন কাটায়। কখনো কখনো ফারহানার তার ওপর ঈর্ষা হয় যে সে দিনের সাথে কতটা জড়িত, কিন্তু কখনো কখনো তার ওপর মায়াও হয়। সে সন্তানের জন্য ছটফট করছে আর তার স্বামী তার কাছে থাকে না। যাই হোক, সবাই নিজ নিজ সমস্যায় ব্যস্ত ছিল। বাইরে থেকে ফারহানার জীবন সবার কাছে আদর্শ মনে হতো। তার স্বামীর ভালো চাকরি, মেয়ে আছে, নিজের বাড়ি আছে, রায়হান তাকে ভালোবাসত, সবকিছু ভালো চলছিল। কিন্তু কেউ তাকে জিজ্ঞাসা করুক যে তার জীবনে কত বড় সমস্যা এসেছে যা সে সমাধানের উপায় খুঁজছে। সন্ধ্যায় যখন রায়হান এলো তখন সে খুব চুপচাপ লাগছিল। ফারহানা আঙিনাই তার জন্য খাবার সাজিয়ে দিল। সে সেখানেই বসে খেতে লাগল। ফারহানা বলল, রায়হান, আমার আপনার সাথে একটা খুব জরুরি কথা আছে। রায়হান প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকাল। বলল, নিশ্চয়ই তুমি আমার বন্ধুর বিরুদ্ধে কিছু বলতে চাও। যদি বলতে হয় তাহলে প্লিজ, আমি আগে থেকেই ক্লান্ত, এখন আর তার ব্যাপারে কথা শুনতে পারব না। রায়হান মাথা চেপে ধরে বলতেই ফারহানা চুপ করে বসে রইল। সে বলতে চাইছিল যা নাজমা বলেছে, কিন্তু সে তো বলার আগেই তাকে চুপ করিয়ে দিয়েছে। ফারহানা বলল, আপনাকে আমার কথা শুনতেই হবে। আজ আমি নাজমার কাছে গিয়েছিলাম এবং তার কাছে পরামর্শ চেয়েছি। ফারহানা এটা বলতেই রায়হান রেগে গেল। বলল, ব্যাস, এখন ব্যাস, নিশ্চয়ই সেই মৌলবী কোনো ফতোয়া দিয়েছে। কি বলেছে সে? রায়হান রাগ করে জিজ্ঞাসা করতেই ফারহানা চুপ করে গেল। সে বলতে চাইছিল যে নাজমা মানা করেছে, কিন্তু বলতে পারছিল না। সে জানত যে রায়হান আগে থেকেই নাজমার বিরুদ্ধে। নাজমা প্রায়ই ফারহানাকে বিভিন্ন টিপস দিত এবং সে এভাবেই জীবন কাটাত, কিন্তু রায়হানের সেসব ভালো লাগত না। সে ফারহানার কথা মানত ঠিকই, কিন্তু মাঝে মধ্যে নাজমাকে খারাপ বলে দিত, যা ফারহানার একদম ভালো লাগত না। সে সবসময় নাজমার কাছে পরামর্শ চাইত এবং সে বলে দিত। সে একজন আলিমা ছিল এবং ফারহানার তার সাথে কথা বলতে কোনো সমস্যা ছিল না। রায়হান বলল, আপনি প্লিজ আমার কথা শান্ত মনে শুনুন, আমি আপনাকে সব বলছি, তারপর যেমন আপনার ইচ্ছা আমরা তেমনই করব।
রায়হান যখন চারপাই থেকে উঠতে যাচ্ছিল ফারহানা তার হাত ধরে তাকে বসিয়ে দিল। তখন সে চুপ করে বসে রইল। ফারহানা বলল, রায়হান, নাজমা বলেছে যে হালালার ইসলামে কোনো ধারণাই নেই। হালালা হারাম। আল্লাহ তাআলা তালাকের কাজকেই খারাপ বলেছেন, তাহলে হালালার কিভাবে অনুমতি থাকবে? এতে তো দুটা তালাক হয়। ফারহানা বলতেই রায়হান রাগ ভরা চোখে তার দিকে তাকাল। বলল, আমি এটাই আশা করেছিলাম। তোমার বান্ধবীর কাছ থেকে এটাই আশা করা যায়। সে সবসময়ই অদ্ভুত কথা বলে, সারা দুনিয়া হালালা করে। আমি আজ পর্যন্ত শুনিনি এতে কি সমস্যা। আমি তো আমার বন্ধুর স্ত্রীর সাথে বিয়ে করব, যেমন তোমার সাথে করেছি তেমনই। তাহলে এতে খারাপ কি? রায়হান বলতেই ফারহানার চোখ ভিজে গেল। মনে হলো তার ভিতরে কিছু ভেঙে গেল। সে বলছে যে তোমার সাথে যেমন বিয়ে করেছে তেমনই ওই মহিলার সাথে করবে। ফারহানার মনে হলো যেন তার সৎ মা এসে গেছে। সে তখনই চোখের জল নিয়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর তার পিছু পিছু রায়হান আরিশাকে কোলে নিয়ে ঘরে এলো। আরিশাকে বিছানায় শুইয়ে ফারহানার হাত ধরে বসল। বলল, ফারহানা, প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। আহমদ খুব কষ্টে আছে, সে ডিপ্রেশনে চলে গেছে। তার কাজও চলছে না, তার স্ত্রী অসুস্থ। সে ঘরের এক কামরায় থাকে, সে অন্য কামরায়। তাদের খাওয়া দাওয়া, আরাম, কাজ সবকিছুর সমস্যা হয়ে গেছে। বেচারা রাগের মাথায় এসব করেছে, আর এখন তার ভুল সংশোধন করতে চায়। তাহলে এতে খারাপ কি? রায়হান বলছিল আর ফারহানা শুনছিল, কিন্তু কিছু বুঝতে পারছিল না। সে তাকে এটা মেনে নিতে বলছে, আর ফারহানা একদম মানতে পারছে না। বলল, রায়হান, আপনি ঠিক বলছেন, তার সমস্যা আছে, কিন্তু তার সমস্যা এভাবে সমাধান হতে পারে না। এখন তার স্ত্রীর উচিত যে সে তার বাবার বাড়ি চলে যাক। নাজমা বলেছে যে সে অবশ্যই অন্য বিয়ে করতে পারে, তার তালাক হয়ে গেছে, সে অন্য বিয়ে করতে পারে। আর যদি তার স্বামী নিজের ইচ্ছায় তাকে তালাক দিয়ে দেয়, তাহলে সে তার আগের স্বামীর সাথে বিয়ে করতে পারে। আগে থেকে প্ল্যান করা জিনিস ঠিক নয়। ফারহানা তাকে বোঝাচ্ছিল, আর সে অদ্ভুত মুখ করেছিল। ফারহানা ঠিক যা নাজমা বলেছে তাই বলছিল। নাজমা বলেছে যে যদি ওই মহিলা অন্য বিয়ে করে এবং তার স্বামী পরে কোনো কারণে নিজের ইচ্ছায় তাকে তালাক দিয়ে দেয়, তাহলে সে তার আগের স্বামীর সাথে বিয়ে করতে পারে। কিন্তু এই সব কিছুতে তার দ্বিতীয় স্বামীর কোনো খবর থাকবে না, এবং সে হালালার জন্য বিয়ে করেনি। তাহলে এটা জায়েজ, কিন্তু এভাবে করে কিছুই জায়েজ নয়। রায়হান আর ফারহানার মধ্যে নীরবতা নেমে এলো। তারা কিছুক্ষণ চুপ করে বসে রইল। আরিশার কান্নার আওয়াজে তাদের নীরবতা ভাঙল। ফারহানা তাকে তুলে ঘরে হাঁটতে লাগল। রায়হান তার মোবাইল ব্যবহার করছিল। হঠাৎ তার মোবাইলে রিং হল। ফোন ধরে কানে লাগাতেই তার মুখে বিষণ্ণতা চলে এলো। বলল, হ্যাঁ ভাই, আমি আমার স্ত্রীর সাথে কথা বলেছি, কিন্তু সে তো অদ্ভুত অদ্ভুত সমস্যা তৈরি করছে। আমি কি করব? আমি তোমার সাহায্য করতে চাই, কিন্তু তার ইচ্ছা ছাড়া আমি কিছু করতে পারি না। ফারহানা, যে এইমাত্র ঘর থেকে বেরিয়ে বারান্দায় হাঁটছিল, সে তার স্বামীর কথা খুব ভালোভাবে শুনছিল। রায়হানের কথা শুনে তার মুখে হাসি ফুটে উঠল। তার খুব ভালো লাগছিল যে সে তার ইচ্ছার বিরুদ্ধে এটা করতে চায় না। কিন্তু এখন ফারহানারও মনে হচ্ছিল যে তাকেও তার কিছু সাহায্য করা উচিত। সেও তার বন্ধুর মতোই চিন্তিত হয়ে পড়েছিল। তার জন্য ফারহানার জীবনও প্রভাবিত হচ্ছিল। ফারহানা ভাবল যে সে এই বিষয়ে আরও গভীরে যাবে। সে জেনেছে এবং নাজমাও তাকে বুঝিয়েছে যে এসব ঠিক নয়, কিন্তু তবু সে এটা নিয়ে আরও ভাবতে চাইছিল। সে তার ঘরে গেল। রায়হান খুব বিষণ্ণ হয়ে বসেছিল। ফারহানা তার সাথে কোনো কথা বলল না, আর সেও ফারহানার সাথে কোনো কথা বলল না। সে তার সাইডের লাইট অফ করে ঘুমিয়ে পড়ল। তাহলে বাধ্য হয়ে ফারহানাকেও ঘুমাতে হল। এখন আহমদের তালাকের ২-৩ দিন পার হয়ে গেছে এবং সামিয়া এখনও তাদের ঘরে আছে, কিন্তু তারা আলাদা আলাদা কামরায় থাকে। তারা একদম দাম্পত্য জীবন কাটাচ্ছে না এবং তাদের সমস্যা শেষ করতে চায়। কখনো কখনো ফারহানার তাদের ওপর মায়া হয় যে রাগের মাথায় কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে। আহমদ ভালো মানুষ ছিল, ফারহানা তাকে চিনত। রায়হান প্রায়ই তার কথা বলত, কিন্তু তার মধ্যে শুধু এই দোষ ছিল যে সে রাগের খুব তীব্র ছিল। যখন সামিয়া তাকে না বলে কয়েকদিন বাবার বাড়ি চলে গেল, তখন সে খুব রেগে গেল। যখন সে ফিরে এলো, তখন দুজনের মধ্যে এত বড় ঝগড়া হলো এবং সেই সময়ে সে তার স্ত্রীকে তালাক দিয়ে দিল। কিন্তু এখন সে খুব পছতাচ্ছে। তাদের দুজনের পছন্দের বিয়ে ছিল। সে তার স্ত্রীকে ছাড়তে চায় না, কিন্তু এখন এর কোনো সমাধানও দেখা যাচ্ছে না। সে ভাবছে যে হালালা করিয়ে তার সমস্যা মিটিয়ে ফেলবে, কিন্তু এই হালালাও তো ঠিক নয়। কে জানে কোন লোকেরা হালালা আবিষ্কার করে ফেলেছে। ফারহানা আর নাজমার জানামতে হালালার কোনো ধারণাই নেই। ফারহানা সারা রাত এটা নিয়ে ভাবতে লাগল যে সে কি করবে। সে জানত না যে সকালে সে এই সিদ্ধান্তের শেষ পর্যন্ত পৌঁছে দেবে। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে তাদের দরজায় টোকা পড়ল। আজ রবিবার ছিল এবং রায়হান অফিসে যায়নি। ফারহানা জানত না দরজায় কে এসেছে, কিন্তু তার মনে হচ্ছিল যে হয়তো রায়হান জানে।
দরজায় টোকা পড়তেই সে জুতো পরতে পরতে গেটের দিকে যেতে লাগল। তার মুখে ফারহানা অদ্ভুত রকম সন্তুষ্টি দেখল, যেন তারই কোনো মেহমান এসেছে যার জন্য সে অপেক্ষা করছিল। রান্নাঘরে ফারহানা চা বানাচ্ছিল। রান্নাঘরের জানালা খোলা ছিল। রায়হান দরজা খুলতেই ফারহানা আহমাদ আর তার স্ত্রী সামিয়াকে দেখে হতভাগ হয়ে গেল। সামিয়া পুরো বোরখায় ঢাকা ছিল এবং ফারহানা দূর থেকেই তার চোখে বিষণ্ণতা দেখতে পেল। তারা দুজন ঘরে ঢুকল। আহমাদ তাদের হলঘরে নিয়ে গেল আর ফারহানা রান্নাঘরে তাদের জন্য চা বানাতে লাগল। আগে তো সে শুধু নিজের আর রায়হানের জন্য চা বানাচ্ছিল, কিন্তু এখন 4 কাপ চা বানালো এবং কিছু জিনিস ট্রেতে সাজিয়ে হলঘরে নিয়ে গেল। ফারহানা ওই মহিলার সাথে দেখা করল যার সাথে সে আগেও অনেকবার দেখা করেছে। সে খুব ভালো স্বভাবের ছিল এবং তাদের বিয়েতেও ফারহানা আর রায়হান গিয়েছিল। তাদের বিয়ের প্রায় 4 মাস হয়েছে। ফারহানা চা তাদের সামনে রাখল, কিন্তু তারা দুজনেই চা খাচ্ছিল না। রায়হান 1 কাপ তুলে আহমদ ভাইয়ের হাতে দিল। সে জোর করে কাপ ধরে বসে রইল। ফারহানা ভাবল সেও ওই বেচারি মহিলার হাতে কাপ দিয়ে দেবে। সে ট্রে থেকে কাপ তুলে তার হাতে দিল। তখন তার চোখ থেকে 1 ফোঁটা জল গালে পড়ল এবং তার নাকাবও ভিজে গেল, যা সে মুখে পড়ে রেখেছিল। সম্ভবত সে তার স্বামীর কাছে যেতে চায় না। তারা গাড়িতে এসেছিল, কিন্তু তারা একে অপরের থেকে খুব দূরে দূরে এবং টান টান লাগছিল। আহমাদ বলল, ভাবি প্লিজ, আমি আপনার কাছে মিনতি করতে সামিয়াকে নিয়ে এসেছি। আমরা দুজনেই আপনার কাছে মিনতি করতে এসেছি। এখন আমাদের সমস্যার সমাধান শুধু আপনার কাছেই আছে। আহমাদ বলতেই ফারহানা লজ্জায় মাথা নিচু করে বসে রইল। সে কিভাবে তাদের বলবে যে সেই রায়হানকে বারবার থামাচ্ছে? কিন্তু তাদের কথা থেকে তার মনে হচ্ছিল যে রায়হান তাদের সব সত্যি করে বলে দিয়েছে, যে সেই তাদের বারবার আটকাচ্ছে। আহমাদ বলল, ভাবি প্লিজ, আমি আপনার কাছে মিনতি করছি, আপনি আমাদের সাহায্য করে দিন। এভাবে আমাদের ঘর আবার আবাদ হয়ে যাবে। সামিয়া চোখে জল নিয়ে ফারহানার কাছে মিনতি করতে লাগল। আর যখন সে ফারহানার সামনে হাত জোড়ল, তখন ফারহানারও চোখ থেকে জল বেরিয়ে এলো। তার বোঝা হল যে যখন ভুল হয়ে যায় তখন মানুষকে কত নিচে নামতে হয়। সে চেহারায় খুব সুন্দরী এবং মডার্ন লাগছিল এবং বয়সও ফারহানার চেয়ে কম, কিন্তু সে এখন ফারহানার সামনে হাত জোড়তে বাধ্য হয়েছে। ফারহানা তাড়াতাড়ি তার হাত নামিয়ে তাকে জড়িয়ে ধরল। এখন তার কাছে কোনো জবাব বাকি ছিল না, কিন্তু এখনও সে রায়হানকে অনুমতি দেয়নি। রায়হান প্রশ্নবোধক দৃষ্টিতে ফারহানার দিকে তাকাচ্ছিল, যেন জিজ্ঞাসা করছে এখন তার কী সিদ্ধান্ত। কিন্তু ফারহানা তো চুপ করে গেছে, সে কিছু বলতেই পারছে না। তার মাথা একটা বলছে আর হৃদয় আরেকটা। যে দুজন স্বামী স্ত্রী একসাথে থাকছে না, তাদের উপর ফারহানার মায়া হচ্ছিল। তার মনে হচ্ছিল যে যে কোনো একজনের সাথে এমন হতে পারে, এবং সে মনে মনে দোয়া করছিল যে হে আল্লাহ, কোনো দুশ্মনের সাথেও যেন এমন না হয়। তারা খুব বড় ভুল করে ফেলেছে এবং এখন তার ক্ষতিপূরণ করতে চায়। রায়হান ফারহানাকে বলল যে আহমাদের যতটা দোষ ছিল, সামিয়ারও ততটাই ছিল। সেও রাগের মাথায় বেশি কথা বলে ফেলেছে। এই কারণেই আহমাদ এমন করেছে। অর্থাৎ দোষ দুই পক্ষেরই ছিল এবং এখন দুজনেই তার শেষ করতে এসেছে। ভাবি প্লিজ বলুন না যে আপনি রায়হান ভাইকে অনুমতি দেবেন। প্লিজ, আপনার এক অনুমতিতে আমাদের ঘর আবার জুড়ে যাবে। আহমাদ আবার ফারহানার কাছে মিনতি করতে লাগল। তখন সে মাথা চেপে ধরে বসে পড়ল। তার মাথা ঘুরছে। রায়হান তাকে ইশারা করছে যে মাথা থেকে হাত সরাও, এভাবে ভালো লাগছে না। কিন্তু ফারহানা কি করবে? এটা অনৈচ্ছিক ছিল। সে একদম মাথা থেকে হাত সরাতে পারছিল না। তারপর যখন সে নিজেকে সামলে নিল এবং তাড়াতাড়ি মাথা থেকে হাত সরালো, তখন তার চোখের জল রায়হানও দেখে ফেলল। ভাবি প্লিজ, আপনাকে আল্লাহর ওয়াস্তে বলছি, আপনি আমার মুশকিল আসান করে দিন। আমি আপনাকে সারা জীবন দোয়া করব। আহমাদ বারবার ফারহানার কাছে মিনতি করতে লাগল এবং তার খুব অস্বস্তি হচ্ছিল। সে বুঝতে পারছিল না সে কী জবাব দেবে। একদিকে তাদের চোখের জল এবং মিনতি দেখতে পারছে না, আর অন্যদিকে তার মাথায় নাজমার কথা ঘুরছে। তার মাথা ঝিমঝিম করছে। সে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে না। কিন্তু যখন ওই মহিলা ফারহানার পা ধরে ফেলল, তখন সে কেঁপে উঠল। সে তাড়াতাড়ি তাকে সোফায় বসিয়ে তার সিদ্ধান্ত জানিয়ে দিল। চলো, যদি তোমরা সবাই এটাই চাও তাহলে ঠিক আছে, এতেই কল্যাণ আছে। ফারহানা এটা বলতেই ওই মহিলা ফুপিয়ে ফুপিয়ে হাতের তালুতে মুখ লুকিয়ে কাঁদতে লাগল। আহমাদের চোখেও জল ছিল, আর রায়হান কৃতজ্ঞতায় ফারহানার দিকে তাকাচ্ছিল। চারজনে ঠিক হলো যে পরের দিনই রায়হান আর সামিয়ার বিয়ে হবে। এটা ঠিক হতেই ফারহানার চোখ থেকে জল পড়তে লাগল। তারা বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে দাঁড়াল। ফারহানা বারান্দা থেকেই আবার ভিতরে দৌড়ে চলে গেল। সে তাদের দরজা পর্যন্তও যায়নি। রায়হান তাদের দরজা পর্যন্ত ছেড়ে এলো এবং যখন ঘরে এলো তখন ফারহানা কাঁদছিল।
তাকে দেখে সে তাড়াতাড়ি দুপাট্টার আঁচল দিয়ে চোখের জল মুছে তার দিকে তাকালো। রায়হান বলল, ফারহানা, তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদছ? আমি তো চিরকালের জন্য তার সাথে বিয়ে করছি না, মাত্র 3 দিনের কথা। 3 দিন সে আমার বিয়েতে থাকবে, তারপর আমি তাকে তালাক দিয়ে দেব। রায়হান বলছিল আর ফারহানা শুনছিল এবং বুঝতেও পারছিল, কিন্তু তবু তার চোখের জল থামছে না। তাদের জীবন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যে আরেকজন মহিলা রায়হানের স্ত্রী হতে চলেছে, যা ফারহানার একদম মেনে নেওয়ার মতো নয়। কিছুক্ষণ আগে সে নিজেই অনুমতি দিয়েছে এবং এখন তার সিদ্ধান্তের উপর আফসোস হচ্ছে। রায়হান বলল, ফারহানা, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। তোমার সব সন্দেহ কয়েকদিনই দূর হয়ে যাবে। শুধু এটা ভাবো যে আমাদের একটা নেক কাজ থেকে কারো সমস্যা সমাধান হয়ে যাবে। রায়হান তার হাত স্পর্শ করতে করতে বলল। তখন ফারহানা তার কাঁধে মাথা রাখল। তার কান্না কমে এলো। রায়হানের ভালোবাসাই তার সান্ত্বনা ছিল এবং সে তাকে রাগাতে চায় না, আর ঠিক তার জন্যই তো ফারহানা হ্যাঁ বলেছে। এখন সে হৃদয়ে পাথর চেপে নিজেকে বুঝিয়েছে যে এতেই কল্যাণ আছে। আখির সে কারো সাহায্য করছে, তো তার তো সওয়াব মিলবে। ফারহানা তখন জানত না যে সে কত বড় ভুল পদক্ষেপ নিতে যাচ্ছে। সেই রাত ফারহানা অঙ্গারের উপর লুটিয়ে কাটাল। সারা রাত তার ঘুম আসেনি। তার মেয়ে আর স্বামী গভীর ঘুমেছিল, আর সে সারা রাত জেগে রইল। সকালের দিকে ফারহানার চোখ খুলল। চোখ খুলতেই আবার চোখ থেকে জল পড়তে লাগল। সেদিন রায়হানের বিয়ে ছিল এবং সে তার ঘরে ছিল। ফারহানা সকালে উঠেই রায়হানকে বলল যে সে তাকে তার বাবার বাড়ি রেখে আসুক। সে রাগ করে বলতে লাগল, কি, তুমি আমার বিয়েতে থাকবে না? তোমার অনুমতি নিয়েই তো আমি এই বিয়ে করছি, আর তুমি বাবার বাড়ি গিয়ে কি বলবে যে আমি দ্বিতীয় বিয়ে করছি? রায়হান বলতেই ফারহানা চুপ করে গেল। সে ঠিকই বলছে। ফারহানা এটা কাউকে বলতে চায় না, এতে তারই ভালো। সে হৃদয়ে পাথর চেপে রায়হানকে বলে দিল যে সে সেদিন তার সাথে তার সৎ স্ত্রীকে নিতে যাবে। সেদিন জুমার দিন ছিল। জুমার পরেই বিয়ে হবে। রায়হান সেদিনও কাজে যায়নি এবং পরের 3-4 দিনের জন্য ছুটি নিয়েছে। এটা ফারহানার একদম মেনে নেওয়ার মতো ছিল না। তার মনে হচ্ছিল যে এখন আরেকজন মহিলা আসবে যে তার জীবন নষ্ট করে দেবে। সে জানত না যে তার সাথে এরপর কি হবে আর কি হবে না। রায়হান জানত। সকালে উঠে তারা দুজনে নাশতা করল এবং তারপর ফারহানা ঘরের কাজে লেগে গেল। ঘরের কাজ শেষ করে যখন সে ঘরে গেল, তখন রায়হান নিজের কাপড় প্রেস করছে। ফারহানার তার উপর খুব ভালোবাসা হল, কিন্তু যখন দেখল যে সে তার বিয়ের জন্য কাপড় প্রেস করছে, তখন তার হৃদয়ে অদ্ভুত যন্ত্রণা উঠল। সে কাঁদতে যাচ্ছিল। ফারহানা নিজেই সিদ্ধান্ত নিয়েছে এবং এখন নিজেই তা পালন করতে পারছে না। সে চোখের জল হাত দিয়ে মুছে রায়হানের কাছে গেল। তাকে বলল যে সে একটু বিশ্রাম করুক, সে নিজেই এটা করে নেবে। তখন সে ফারহানাকে বলল যে তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছ। আমি তো সারাদিন শুয়েছিলাম, এখন আমাকে কাজ করতে দাও। বরং তুমিও তোমার কাপড় দাও আর আরিশারও, আমি প্রেস করে দিচ্ছি। রায়হান বলতেই ফারহানার তার উপর খুব ভালোবাসা হল। সে আলমারির দিকে গিয়ে তার একটা জোড়া বের করে দিল। আরিশার তো ছোট কাপড় ছিল এবং প্রেস করার দরকারই ছিল না। ফারহানার হৃদয়ের রক্তাক্ত অশ্রু ফেলছিল। সেদিন সে রায়হানের সাথে ছিল। যার বিয়েতে যাচ্ছে সেটা তার জন্য মরার সমান। যদিও সে নিজেই অনুমতি দিয়েছে, কিন্তু এটা একজন মহিলার জন্য খুব বড় পরীক্ষা, যার মধ্য দিয়ে সে যাচ্ছে। 12টা বাজছে এবং তাদের 3টে আহমদ ভাইয়ের বাড়ি যেতে হবে। সেখানেই বিয়ের সব আয়োজন করা হয়েছে। তারা দুটোয় বাড়ি থেকে বের হল। রায়হান বলল যে তারা সেখানে গিয়ে তাদের মহল্লার মসজিদে জুমা আদায় করে নেবে। রায়হান ট্যাক্সি বুক করেছে এবং 3 জন একসাথে গেল। আরিশা ফারহানার কোলে ছিল এবং তার চোখের জল থামছিল না। রায়হান বারবার তাকে বোঝাচ্ছিল যে একটু বুদ্ধি করে কাজ করো। তুমি এটা কি করছো? কেন বাচ্চাদের মতো কাঁদছ? সব ঠিক হয়ে যাবে, 3-4 দিনের কথা। তারপর আহমদ ভাইয়েরও ঘর আবাদ হয়ে যাবে। রায়হান ফারহানাকে দরজায় ছেড়ে বাইরে চলে গেল। যখন সে ভিতরে ঢুকছিল, তখন আহমদ ভাইও বাইরে বেরোচ্ছিল। সেও সম্ভবত জুমা আদায় করতে যাচ্ছিল। ফারহানা ঘরে ঢুকে সোজা সামিয়ার ঘরে চলে গেল। সামিয়া তার ঘরে বসেছিল। তার চোখে জল ছিল না, কিন্তু মুখে বিষণ্ণতা ছিল। ফারহানা তার হাত ধরে তাকে বোঝাতে লাগল যে যা হয়েছে তা ভুলে যাও, মাত্র কয়েক দিনের কথা, তোমার জীবন আবার ঠিক হয়ে যাবে। ফারহানা এটা বলতেই সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল এবং ফারহানাকে জড়িয়ে ধরল। ফারহানার হৃদয়ে অদ্ভুত যন্ত্রণা উঠল। তার মাথা অনেক টুকরোয় ভাগ হয়ে গেছে। কখনো ভাবে যে সে তাদের সাহায্য করে কোনো নেক কাজ করছে, আর কখনো মনে হয় যে সে নিজের পায়ে কুড়াল মারছে। কে জানে রায়হান এই বিয়ের পর কি প্রতিক্রিয়া দেবে। ফারহানা কিছুই জানত না, এবং সাধারণত পুরুষদের বদলাতে দেরি হয় না।
কিন্তু ফারহানা তখন জানত না যে রায়হান খুব বিশ্বস্ত এবং সে এমন কিছু করবে না, কিন্তু সেই মুহূর্তে ফারহানার তা জানা ছিল না। সে কত কি ভাবতে লাগল। সামিয়া বলল, ভাবি, আপনি জানেন না আপনি আমার কত বড় মুশকিল আসান করেছেন। যদি আপনি রাজি না হতেন তাহলে হয়তো আমি আত্মহত্যা করে ফেলতাম। সে কাঁদতে কাঁদতে বলল। তখন ফারহানার মনে হল যে হয়তো সে খুব বড় নেক কাজ করে ফেলেছে। আধ ঘণ্টা পর তারা দুজন হল ঘরে এসে বসল। কিছুক্ষণ পর আহমাদ ভাই আর রায়হানও এলো। তাদের সাথে নিকাহ পড়ানোর লোককেও নিয়ে এসেছে এবং দুজন পুরুষ গাওয়া হওয়ার জন্য এসেছে। সামিয়া খুব বেশি সাজেনি, শুধু গোলাপি রঙের একটা স্যুট পরেছে। ফারহানা তার দুপাট্টা তার মাথায় ঢেকে দিল, তাহলে একটা ঘোমটাসা বানানো হলো। ফারহানা তার কাছে বসেছিল। সে ফারহানার সৎ স্ত্রী হতে যাচ্ছে এবং ফারহানা হৃদয়ে পাথর চেপে বিয়েতে বসেছে। যখন রায়হান নিকাহের হামি ভরল, তখন ফারহানার চোখ থেকে এক ফোঁটা জল গাল বেয়ে পড়ল। ফারহানার হৃদয়ে রক্তাক্ত অশ্রু ফেলতে লাগল। আহমদ ভাই সন্তুষ্ট ছিল, তার তো সমস্যা সমাধান হচ্ছে, আর রায়হানও সন্তুষ্ট লাগছিল, কারণ সে তার বন্ধুর এত বড় সমস্যা সমাধান করছে। সামিয়াও চুপচাপ ছিল। তার জীবন এখন বদলে যাবে। শুধু ফারহানাই ছিল যার দুনিয়া উজাড় হয়ে গেছে। তার মনে হচ্ছিল যে এখন তাদের সম্পর্ক আগের মতো থাকবে না। কিছুক্ষণ তারা সেখানে ছিল এবং তারপর ট্যাক্সিতে সামিয়াকে নিয়ে নিজের বাড়ি চলে এলো। রায়হান বলল যে ফারহানা আরিশাকে নিয়ে ২-৩ দিনের জন্য অন্য ঘরে থাকুক, আর সে সামিয়ার সাথে এই বেডরুমে থাকবে। সে ঠিকই বলছে, অন্য ঘরে ডাবল বেড ছিল না, কিন্তু ফারহানার তার কথা একদম ভালো লাগল না। সে রেগে গেল এবং তৎক্ষণাৎ আরিশাকে নিয়ে সেখান থেকে চলে গেল। সে জানত না যে রায়হান তাকে এত ভালোবাসে যে কিছুক্ষণ পরই তার কাছে চলে আসবে। ফারহানা ঘরের দরজা বন্ধ করে রেখেছিল। ১০-১৫ মিনিট পর দরজায় টোকা পড়তে লাগল। সে অবাক হল, সে তো ভাবতেও পারেনি যে নতুন বউকে ছেড়ে রায়হান তার কাছে আসবে। দরজা খুলতেই দেখল রায়হান দাঁড়িয়ে। দরজা খুলতেই সে ভিতরে এলো। বলল, ফারহানা, তুমি মুড খারাপ করছো কেন? আমি তো তোমার অনুমতি নিয়েই বিয়ে করেছি। ২-৩ দিনের কথা, সহ্য করে নাও না। সেও কি ভাববে যে আমার স্ত্রী কেমন? রায়হান বলতেই ফারহানা তার গলা জড়িয়ে ধরল। সে তাকে বোঝাচ্ছিল, আর সে মন দিয়ে শুনছিল। সে ঠিকই বলছে, ফারহানাই বেশি রিয়্যাক্ট করছে, এবং হয়তো প্রত্যেক মহিলার স্বভাবেই এটা আছে যে সৎ স্ত্রী সহ্য হয় না, যদিও ২ দিনেরই হোক। ফারহানা রায়হানকে বলল যে সে হৃদয়ে পাথর চেপে এই ৩ দিন কাটিয়ে দেবে, কিন্তু ৩ দিনের মধ্যেই তাকে তালাক দিতে হবে। তখন রায়হান মুচকি হাসল, বলল, আমার জান, তুমি কি মনে করো যে আমি ৩ দিন পরও তাকে আমার স্ত্রী বানিয়ে রাখব? এমন কোনো কথা নেই। আমি আগে থেকেই ভেবে রেখেছি যে আমি ৪র্থ দিনেই তাকে তালাক দিয়ে দেব এবং সে এখান থেকে চলে যাবে, আর আমাদের জীবন আবার আগের মতো হয়ে যাবে। রায়হান ফারহানাকে বুঝিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এবং সে দরজা বন্ধ করে দিল। সে তাকে বুঝিয়ে গেছে এবং ফারহানার তার কথা বুঝতেও পেরেছে, কিন্তু তবুও তার চোখের জল থামছে না। সে বারবার হাত দিয়ে জল মুছছে। মনে হচ্ছিল যেন এখন সব কিছু অদ্ভুত হয়ে যাচ্ছে। সে জানত না যে তাদের জীবনে কত বড় বিপর্যয় আসতে চলেছে। সে সারা রাত কেঁদে কাটাল। সকালে তার চোখ খুলল এবং যেই ঘর থেকে বেরোল, তখন রায়হানের ঘরের দরজা এখনও বন্ধ ছিল, অর্থাৎ সে এখনও ওঠেনি। ফারহানা আবার তার ঘরে এসে মেয়েকে কোলে নিয়ে বসল। যখন তার খেয়াল হল যে তাদের জন্য নাস্তা বানানো দরকার, তখন সে রান্নাঘরে এসে নাস্তা বানাতে লাগল। সে নাস্তা তৈরি করছিল যখন রায়হান এলো এবং নাস্তা তুলে তার স্ত্রীর কাছে গেল। ফারহানার হৃদয় ফেটে যাচ্ছিল। সে এসব চায়নি যা হচ্ছে। সময় যাচ্ছে আর প্রত্যেক দিন ফারহানার উপর ভারী হয়ে যাচ্ছে। সেদিন রায়হানের বিয়ের ৪র্থ দিন ছিল এবং সেদিনই সে সামিয়াকে তালাক দিয়ে দিল। আহমাদ ভাই তাকে নিয়ে গেল এবং সে ফারহানাকে খুব বেশি ধন্যবাদ জানিয়ে চলে গেল। ফারহানা সেদিন খুব খুশি ছিল। তার মনে হচ্ছিল যে সে নেক কাজও করেছে এবং সৎ স্ত্রী থেকেও তার জান বেঁচেছে। রায়হানও খুশি লাগছিল এবং বারবার ফারহানাকে ধন্যবাদ দিচ্ছিল যে তার জন্যই সে তার বন্ধুকে সাহায্য করতে পেরেছে। সবকিছু শেষ হয়ে গেল এবং এখন তাদের জীবন শুরু হল। কিন্তু পরের দিন যখন তাদের দৈনন্দিন জীবন আবার শুরু হল, তখন ফারহানা রায়হানের থেকে ওই মহিলার সুগন্ধ পেতে লাগল। এখন তাদের সম্পর্ক আগের মতো একদম ছিল না। সময় যাচ্ছে আর ফারহানার মনে হচ্ছে যে রায়হান বদলে গেছে। তার শরীরও ভালো লাগছে না
এবং ফারহানা তার থেকে সবসময় সামিয়ার সুগন্ধ পায়। ফারহানার মনে হয় যেন সে এখনও তার কাছে আছে, যদিও সে চলে গেছে, তার তালাক হয়ে গেছে, কিন্তু এখন তাদের সম্পর্ক আগের মতো নেই। ফারহানা রায়হানের থেকে দূরে দূরে থাকতে লাগল। সময় যাচ্ছে, আর এখন তার তালাকের পুরো 1 মাস হয়েছে। 1 মাস পর রায়হানের শরীর খুব খারাপ হয়ে গেল। ফারহানা তাকে নিয়ে হাসপাতালে পৌঁছে গেল। সেখানে একটা হৃদয় বিদীর্ণ করা খবর বেরোল। রায়হানের এইডস হয়েছে। ফারহানার মাথা ফেটে যাচ্ছিল। তার বুঝতে পারছিল না যে এটা কিভাবে হতে পারে। কিন্তু হঠাৎ তার মনে সামিয়ার কথা এলো, আর যেই সে আহমাদ ভাইয়ের মুখ মনে করল, তার মাথা ফেটে যাওয়ার মতো হল। সেও খুব দুর্বল এবং অসুস্থ লাগছিল। সবসময় বলত যে তার প্রায়ই জ্বর থাকে, এবং সে আজ পর্যন্ত কোনো ডাক্তার দেখায়নি। তাদের জানা ছিল না যে তাদের এইডস আছে, এবং ফারহানারও বুঝতে পারছিল না যে এইডস কোথা থেকে এলো। কি আহমাদ ভাই সামিয়ার মধ্যে এইডস ইনজেক্ট করেছে, নাকি সামিয়া আহমাদ ভাইয়ের মধ্যে? এটা ফারহানা জানত না, কিন্তু এটা সে জানত যে সামিয়ার জন্যই রায়হানের এইডস হয়েছে, এবং এই কারণেই সে এখন হাসপাতালের বেডে জীবন মৃত্যুর লড়াই করছে। এখন ফারহানার বোঝা হল যে তার থেকে কত বড় ভুল হয়েছে। যদি সে রায়হানকে অনুমতি না দিত, তাহলে আজ তাদের জীবনেই মোড়ে দাঁড়াত না। ফারহানার চোখ থেকে জল পড়ছিল। আরিশা তার কোলে ছিল। তার বাবার বাড়ি অন্য শহরে ছিল, কিন্তু ডাক্তাররা তাকে একটা সান্ত্বনা দিল যে তাদের এইডস খুব তাড়াতাড়ি ধরা পড়েছে, তাই এর চিকিৎসা সম্ভব, কিন্তু এতে অনেক খরচ হবে। ফারহানার খরচের চিন্তা ছিল না। সে ভেবেছে যে তার সব গহনা বেচে দেবে। রায়হানের ব্যাংকে অনেক টাকা জমা ছিল, যা সে ব্যবহার করতে পারে। ফারহানা আর কারও সাহায্য নিতে পারে না, এবং কেউ এত তাড়াতাড়ি তার সাহায্যে আসতে পারে না। তার সব আত্মীয় অন্য শহরে ছিল, তাই সে আহমাদ ভাইকেই ফোন করল, তাদের সব হকিকত বলল। তখন সেও হতবাক হয়ে গেল। সামিয়া তার বাবার বাড়িতে ছিল এবং এখনও তাদের বিয়ে হয়নি। সেও হাসপাতালে এলো। সে খুব চিন্তিত ছিল। তারও চেক আপ করালো, তাহলে এইডসই বেরোল। কারও জানা ছিল না যে এইডস কোথা থেকে এসেছে, কিন্তু এখন তা ছড়িয়ে পড়েছে এবং তার চিকিৎসা দরকার। ডাক্তাররা আহমাদ ভাইয়ের ব্যাপারে ততটা আশাবাদী কথা বলেনি। সে 4 মাস ধরে এইডসে ভুগছে এবং তার চিকিৎসা খুব কঠিন। সামিয়ার ব্যাপারে ফারহানা বুঝতে পারছিল না। সে তো একদম ঠিক লাগছিল, যেন তার এইডস নেই। আহমাদ কিছুক্ষণ পর সামিয়াকেও তার বাবার বাড়ি থেকে নিয়ে এলো, এবং যখন তার চেক আপ হল, তখন তারও এইডস ছিল, কিন্তু ততটা চরমে ছিল না। তার এইডস কম ছিল। ডাক্তারদেরও বুঝতে পারছিল না কি হচ্ছে। শুধু 3 জন এখন এইডস নিয়ে জীবন মৃত্যুর লড়াই করছে। 15-20 দিন রায়হানকে হাসপাতালে রাখা হলো। তার চিকিৎসা হলো, এবং তারপর ডাক্তাররা তাকে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিল এবং বলল দেখভাল চালিয়ে যেতে হবে। আহমাদ ভাই আর সামিয়াও হাসপাতালে ছিল। আহমাদের শরীর আরও খারাপ হচ্ছিল। ফারহানার অবাক লাগত যে কিভাবে সে এতদিন বেঁচে ছিল, আর এখন তার শরীর একদম সামলাচ্ছে না। হয়তো এইডস তার থেকেই সামিয়ায় ছড়িয়েছে, এবং তারপর সামিয়া থেকে রায়হানে। কিছুদিন পর আরেকটা হৃদয় বিদীর্ণ করা খবর এলো। আহমাদ ভাই এখন এই দুনিয়ায় নেই, আর সামিয়া আবার একা হয়ে গেছে। তারা এত বড় প্রক্রিয়া করেছে এবং তবু জীবন একসাথে কাটাতে পারেনি। রায়হান ঠিক হচ্ছিল, এবং সে তার বন্ধুর চলে যাওয়ার জন্য খুব বিষণ্ণ থাকত। ফারহানা তাকে বোঝাত যে জীবন মৃত্যু আল্লাহর হাতে, তারা কিছু করতে পারে না, কিন্তু সে প্রায়ই তার বন্ধুকে মনে করে চোখের জল ফেলত। এখন রায়হান আর ফারহানার জীবন আগের মতো নেই, কিন্তু তবু কিছুটা সান্ত্বনা এসেছে। এখন রায়হান ঠিক হওয়ার দিকে আসছে। কে জানে এটা কি ব্যাপার আর কি অবস্থা ছিল। সামিয়াও সুস্থ হয়ে তার বাবার বাড়ি চলে গেছে, এবং এখন সেখানেই থাকে, আর আহমাদ মাটির নিচে শুয়ে আছে। আজ পর্যন্ত এই রহস্যের কোনো পর্দা ওঠেনি যে আহমাদের মধ্যে এইডস কোথা থেকে এসেছে, কারণ যতক্ষণ না এইডস কোথাও থেকে সংক্রমিত হয়, ততক্ষণ হয় না।